স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় মোহাম্মদ শাহাবুদ্দিন আমলে নেয়ার মতো অভিযোগ দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা নয়। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। বাসাবাড়ির চুলায় নিভু নিভু অবস্থা, ভোগান্তি চরমে। এবং অন্তর্বর্তী সরকারের রাজনীতির কারণেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কান মিডিয়াতে মন্তব্য মিরাজের। তামিমের নেতৃত্বে নতুন কাঠামোতে দেশের ক্রিকেট। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন। দোয়া করেন আত্মার মাগফিরাত কামনায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি আরেক বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন। তবে এবার কোনো রাজনীতিক হিসেবে নয়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানেও কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফিজ উদ্দিন আহমদ। 24 জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সাভার। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে গুলশান 1-এর গ্রিন ভিলা নামের একটি বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এর আগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন। রোববার বেলা 2:24 দিনভর অপেক্ষা শেষে বঙ্গভবন থেকে 3 বছর 3 মাস পরে বের হলেন রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে প্রায় আধা ঘন্টা পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িটিতেই বসবাস করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে শুরু হয় বিতর্ক। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন বলে দাবি করা হয়। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট হয়, যা 2023 সালের মার্চে আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বিধি বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিচারের দাবি জানালেও এগুলো আমলে নেয়ার মতো নয়। কেউ অন্যায়ের শিকার হোক, সরকার সেটি চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। এছাড়া চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে অভিযোগ তোলে বিভিন্ন সংগঠন। রোববার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে কর্তব্যরত পুলিশ সদস্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে রাষ্ট্রপতির সহযোগিতা। তার বিরুদ্ধে অভিযোগ তুলে কেউ কেউ ব্যবস্থা নেয়ার দাবি জানালেও বিষয়টি আমলে নেয়ার মতো নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 9 জন পুলিশ সদস্যের হাতে আর্থিক পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে নানা মহলের গ্রেপ্তারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ অন্যায়ের শিকার হোক সেটা সরকার চায় না। যা হবে আইনগতভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থান ও পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আওয়ামী লীগের সাবেক এমপি বদির পরিকল্পনায় হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামকে। কথিত বন্দুকযুদ্ধের নামে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 24 জুলাই সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড।
টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে তাকে সরাসরি গুলি করেন ২ সেনা কর্মকর্তা। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। উত্তাল জুলাইয়ের ২৬ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। গণ মামলা আর গ্রেফতারে নাজেহাল হন শিক্ষার্থী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সারা দেশে তখন ৫ শতাধিক মামলার বিপরীতে গ্রেফতারের সংখ্যা ছাড়াই ৬,০০০-এর বেশি। রক্তাক্ত ২৬ জুলাই কি ঘটেছিল, তার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে গ্রেপ্তার হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। রক্তাক্ত জুলাইয়ের ২৬ তারিখ, দিনটি ছিল শুক্রবার। একদিকে ছুটির দিনের নীরবতা, অন্যদিকে দেশ জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তখন সরকারের দমন পীড়নে আতঙ্কিত সাধারণ মানুষ। মাত্র ২৪ ঘন্টায় অন্তত ৫৫৫টি মামলায় শিক্ষার্থী সহ গ্রেফতার করা হয় ৬,০০০-এর বেশি মানুষকে। আমরা দেখতাম যে আমাদের বাসাবাড়ির আশেপাশে এসে দোকানে বসে বসে খুঁজতো যে কোন বাসায় বিএনপির নেতা কর্মীরা থাকে, যার ফলশ্রুতিতে আমরা কেউই কিন্তু সে সময়টাতে বাসায় থাকতে পারি নাই। একটা বৃহৎ গণগ্রেফতার ছিল এই মুহূর্তে, যাকে পাইতো তাকে তুলে নেওয়ার পরিস্থিতি ছিল। আন্দোলন দমনের সব চেষ্টাই যখন ব্যর্থ হচ্ছিল, তখনই বিকেলে আসে নতুন মোড়। নাহিদ ভাইকে আলাদা ফ্লোরে রাখা হয়েছিল, আরও অনেক উপরতলায়। তো নাহিদ ভাইয়ের সাথে আমরা যখন ওইখানের ভিতরে যাই, তখন আমরা দেখতে পাচ্ছিলাম নিচে হলো গিয়ে ফোর্স বাড়ানো হচ্ছে। যখন ফোর্স বাড়ানো হয়, বিশেষ করে হলো গিয়ে ডিজিএফআই, ডিবির গাড়ি এবং পুলিশ, তখন আমরা বুঝতে পারি যে এইখান থেকে আসলে যারা থাকবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের পর রাস্তায় ফেলে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থা থেকে দ্বিতীয়বারের মতো সাদা পোশাকের ডিবি পুলিশ তাদের তুলে নেওয়ায় তৈরি হয় চরম ক্ষোভ। এই সময় ডিবি অফিসে যাওয়া কোনো নিরাপদ ব্যাপার তো আমাদের জন্যও কোনো অবস্থাতেই ছিল না। তো আমরা বলেছি যে এদের ডিবি তো কোনো চিকিৎসার জায়গা না, এরা তো অসুস্থ, আপনারা এদের নিরাপত্তার কথা বলছেন। এদিকে আগের দিন ভাঙচুর হওয়া মেট্রো স্টেশন পরিদর্শন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ক্ষোভ সামাল দিতেই যেন ২৬ জুলাই তিনি ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, দেখা করেন চিকিৎসাধীন আহতদের সঙ্গে। পুলিশের সাজানো মামলা কিংবা সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় আন্দোলন দমনের বদলে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়। এর ফলে ২৬ জুলাইয়ের পর সকল ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে গোটা বাংলাদেশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। দেশের বাজারে ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় উদ্বেগজনক তথ্য, ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআইয়ের।
15 বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। মাত্র 5 মাস হয়েছে। বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিও তুলে আনেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এমন বাস্তবতায় অর্থনীতিকে সচল রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জ। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনারা যদি গবেষণা করতে পছন্দ হয়, তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব পরিকল্পনায় সরকারকে সহায়তার আহ্বান জানান তারা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শনিবার বিকেলে মালদ্বীপের 61তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী মালেতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপর দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের প্রতি গুরুত্ব দেন তারা। এছাড়া মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের কর্মসংস্থান ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় ডক্টর খলিলুর রহমান এক কূটনৈতিক সংযোগ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। চীনের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পরে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ সময় বাংলাদেশ চীনের সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগ জোরদারের মাধ্যমে দু দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। সেমিনারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও মত আলোচকদের। আবারও সীমান্তে পুশিনের চেষ্টা বিএসএফের। এবার দিনাজপুর সীমান্ত দিয়ে 9 নারী এবং কুমিল্লা দিয়ে শিশুসহ 4 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। এ সময় তাদের সহযোগিতায় এগিয়ে আসে গ্রামবাসীও। সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা, কিন্তু বরাবরের মতো বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ বিএসএফ। রোববার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালান্দি সীমান্ত দিয়ে এক নারী ও 3 শিশু সহ 4 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে প্রতিহত করে। অন্যদিকে শনিবার দিনাজপুরের বিরামপুরের খেয়ার মাহমুদপুর সীমান্তের 291 নম্বর মেইন পিলার এলাকায় 9 নারীকে জড়ো করে বিএসএফ। সুযোগ বুঝে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী।
কিন্তু বিজিবি ও স্থানীয়দের সতর্কতা ও প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে রাত 8টার দিকে আবারও পুশিনের চেষ্টা চালায় তারা। দ্বিতীয় দফাতেও বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে চেষ্টা ব্যর্থ হলে রাত 3টার দিকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তিতে যানবাহন সংশ্লিষ্টরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। যানবাহনের ওপর যাদের জীবিকা নির্ভরশীল তারা রয়েছেন সবচেয়ে দুশ্চিন্তায়। বাসাবাড়ির চুলায়ও নিভু নিভু অবস্থা। রান্নাবান্না নিয়ে গৃহিণীদের ভোগান্তি চরমে। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা সাগর আহমেদ রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সিএনজি সংকটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দুদিন ধরে বন্ধ তার আয় রোজগার। টোটালি বন্ধ। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। আর আমাদের অ্যাপসের উবারের গাড়ি, সকাল থেকে একটাও টিপ মারতে পারিনি, অবস্থা খুবই খারাপ। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় একই চিত্র। সারি সারি যানবাহন, কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় অসন্তোষ গ্রাহকদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছে। কখন দিতে পারবে তাও ওরা জানে না। সকাল 6টার দিকে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাই নাই। 9:30 বাজে ওরা পাম্প বন্ধ করে দিচ্ছে। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন মূল লাইনে পর্যাপ্ত গ্যাসের যোগান না পাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদেরও। কোনো সময় একটা চলে, কোনো সময় 2টা চলে, এইভাবে চলতেছে। আমাদের লাইনে কোনো গ্যাস নেই, আর এটা থেকে কিভাবে আসলে কবে এটা সলিউশন হবে এটা আমরা বুঝতে পারতেছি না। যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা ওটা কিছুই নিতে পারে না। হয়তো কোনো গাড়িতে 200-300 টাকা, 400 টাকা এইভাবে গ্যাস গেছে। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। গেল কয়েকদিন ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো সময়ে গ্যাস পেলেও নেই পর্যাপ্ত চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্নার কাজ সারতে পারছেন না গৃহিণীরা। সকাল 6টার দিক দিয়ে গ্যাস জায়গা, সারাদিন আসে না। 3-4টার দিক দিয়ে গ্যাস আসে, রান্না বান্নার কষ্ট হয়ে যায়। আজকে সারাদিন রান্নাই হয়েছে না। সকাল 6টায় গ্যাস জায়গা, সারাদিন আর গ্যাস আসে না, রান্না বান্নার অনেক কষ্ট হয়। জাতীয় গ্রিডের ত্রুটি সারিয়ে দ্রুত সংকট সমাধানের আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বন্ধ পড়ে রয়েছে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। উভয় পক্ষের প্রত্যাশা এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। বাসিন্দাদের অভিযোগ, ঠিকমতো পানি না পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ওয়াসার বিল। সংকট থেকে মুক্তি পেতে লাখ লাখ টাকা খরচ করে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। বিশেষজ্ঞরা বলছেন এই সাময়িক সমাধানই ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। ওয়াসার লাইনে নেই পর্যাপ্ত পানি। অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না এক বালতিও। বাধ্য হয়ে কোথাও যৌথ উদ্যোগে, কোথাও ব্যক্তিগত অর্থায়নে বসানো হচ্ছে ডিপ টিউবওয়েল। স্থানীয়দের দাবি, একটি ডিপ টিউবওয়েল বসাতে খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। পানির সমস্যার কারণেই বাধ্য হয়ে আমরা এই ডিপ টিউবওয়েল বসাইছি। এর উপরেই গেছে 10 ধরে। আশেপাশে সবার সমস্যা, সবাই আশেপাশে অনেকেই টিপকল বসাছে। সময় সংবাদের অনুসন্ধানে উঠে আসে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়ায় বেশ কিছু গভীর নলকূপের সন্ধান। তবে অনেক ক্ষেত্রেই অনুমতি ছাড়াই এসব গভীর নলকূপ বসানোর অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের মূল কারণ দূর না করে একের পর এক ডিপ টিউবওয়েল বসানো হলে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাবে। এতে ভবিষ্যতে পানির সংকটের পাশাপাশি নগর অবকাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ডিপ টিউবওয়েলগুলোও কিন্তু ওয়াসার উদ্যোগে হচ্ছে, আবার বেসরকারি উদ্যোগেও হচ্ছে। কেউ যে কোনো জায়গায় যাতে ডিপ টিউবওয়েল না করতে পারে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ঢাকা ওয়াসাই তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা করে, কোনো ব্যক্তি মালিকানায় কোনো ডিপ টিউবওয়েলের অনুমতি না দেয়। যে এলাকায় বেশি এলোমেলোভাবে যত্রতত্র ডিপ টিউবওয়েল হবে, সেই এলাকায় যদি ভূমিকম্পর অন্য কোনো দুর্যোগ হয়, সেই এলাকায় আপনার ক্ষয়ক্ষতিও বেশি হবে। তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, পানি সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ চলছে এবং নিয়মের বাইরে ডিপ টিউবওয়েল বসানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ডিপ টিউবওয়েলের সঙ্গে সাংঘাতিকভাবে কমে নিয়ে আসবো আগামীতে। প্রচলিত নিয়ম এবং আইন অনুযায়ী ওয়াসার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিপ টিউবওয়েল বসাতে পারবে না। আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে,
সিদ্ধ করে ওখানে পাইপ বসায়। একসময় যখন ওটা আবার লুজ হয়ে যায়, গিয়ে দেখি যে বাজে নানির সাথে এটা কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা, এই কারণে পানি এটা অবস্থা। এবং এটার উপর অনেক কাজ হয়েছে ইতিমধ্যে, আমার ধারণা আর এই পর্যন্ত থাকবে না আগামীতে। এদিকে লাইনে পানি না এলেও মাস শেষে দিতে হচ্ছে পুরো ওয়াসার বিল। পানি আসে না, কিন্তু বিল আসে এখানে। পানির বিল এক মাসে 20,838 টাকা হয় কেমন? যেই এলাকায় এবং যে বিল্ডিংয়ে এক মাসে পানি আসেনি, সেখানেই কিন্তু পানির বিল দেখা যাচ্ছে 20,838 টাকা। একদিকে পানি সংকট, অন্যদিকে অতিরিক্ত বিল। সেই সংকট সামাল দিতে বসানো হচ্ছে নতুন নতুন ডিপ টিউবওয়েল। তবে বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধান না করে এভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে। তীব্র পানির সংকটে এলাকার বাসিন্দারা বসাচ্ছেন ডিপ টিউবওয়েল, অথচ এসব ডিপ টিউবওয়েল নীরবে তৈরি করছে ভবনের ঝুঁকি। কেননা ঢাকা শহরে এসব ডিপ টিউবওয়েল যদি দিনকে দিন বাড়তে থাকে, তাহলে ইতোমধ্যে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ঢাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই ওয়াসার উচিত অতি দ্রুত এই পানির সংকটকে সমাধান করা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 18 বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। দুপুরে আশকোনা হজ ক্যাম্প এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশে কোথাও 20% বেশি ড্রেনেজ ব্যবস্থা ভালো না। এ সময় তিনি সব রাস্তার কাজ একসঙ্গে না ধরার আহ্বান জানান। পাশাপাশি ঠিকাদারদের রাস্তার উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশও দেন। উন্নয়ন কাজ চলাকালে দুর্ভোগ কমাতে সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান ঢাকা উত্তরের প্রশাসক। এই জায়গায় সবসময় জলাবদ্ধতা থাকে, ড্রেনেজ ব্যবস্থা একদম ভালো না। সেই ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশে সুয়ারেজ ব্যবস্থা 20%-এর বেশি কোথাও নেই। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও সুয়ারেজ এবং ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ করছেন। যৌথ মিটিং করে উনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী অলরেডি কাজ চলছে। আশা করছি আস্তে আস্তে করে দীর্ঘদিনের যে 18 বছরের অব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনবেন জনাব তারেক রহমান। সময় সংবাদে আরও থাকছে। দাবি আদায় না করে ঘরে ফিরল তেলাপোকার দল। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছে না ককরোচ পার্টির নেতারা। বিজেপি সরকারের সময় শেষ, বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি কণা মেডিপ্লাস ফ্লোরাইড জেলে। পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। শিশুদের টুথপেস্ট কুডুম আলট্রা শিল্ড ফর্মুলায় 140টি, মেরিল বেবি স্ট্রবেরিতে 7টি, মেরিল বেবি অরেঞ্জে 40টি, পেপসোডেন্ট কিড অরেঞ্জে 20টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে জেন ফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি, ক্লোজ আপ, রেড হট, জিঙ্ক ফ্রেশ টেকনোলজিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। কুডুম অরেঞ্জেও শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিধিমালা তৈরির তাগিদ দিয়েছে বিএসটিআই। শরীরে লালচে ফ্যাকাশে বর্ণ, দুর্বলতা, ডায়রিয়া, শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গি রোগীরা। ডেঙ্গির তৃতীয় ও চতুর্থ ধরনের রোগীর শকে যাওয়ার সম্ভাবনা বাড়ে, প্লেটলেট কমতে থাকে। এতে বিকল হতে পারে কিডনি, ফুসফুস সহ অন্যান্য অঙ্গও। তাই বেশি জ্বর হলে অবহেলা না করে হসপিটালে বা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ। ছিল না আগে, ডেঙ্গুর পরে লাল হয়েছে। 16 বছরের নূরে আলমের 2 হাত হয়ে গেছে লালচে ফ্যাকাশে, সারা শরীরে তীব্র ব্যথা, চুলকানি। পরীক্ষায় ধরা পড়েছে তার ডেঙ্গু। পুরো শরীর লাল হয়ে গেছে আর কি, এই জন্য চুলকাচ্ছে সারা শরীর। বর্ষা মৌসুম শুরু হতেই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। তবে গত বছরে এ সময় ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা 18,000 ছাড়ালেও এবছর তা 12,000-এর ঘরে। দুর্বলতা, ডায়রিয়া, শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। পেট ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, পিঠ আর মাথা ব্যথা
তারপর আর কি ডেঙ্গু টেস্ট করাই, তারপর পজিটিভ ধরা পড়ে। ডেঙ্গুর 4টি ধরন আছে। তৃতীয় ও চতুর্থ ধরনে শারীরিক জটিলতা বেশি থাকে। এ সময় রোগীর শকে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ধরনের রোগীদের জ্বর হওয়ার প্রথম 2 দিনের মধ্যে সিবিসি ও ডেঙ্গু NS1 টেস্ট করিয়ে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শকে বেশি যায়, প্লেটলেট কমে, মাল্টি অর্গান ফেলিউর বেশি হয়। আর সেই ক্ষেত্রে যেহেতু আমাদের আগে অনেকবার ডেঙ্গু হয়ে গেছে, অনেক রোগীর কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম ডেঙ্গু হবে, কারণ ডেঙ্গুর 4টা স্ট্রেইন আছে বা প্রজাতি আছে, এই জন্য একটা মানুষ 4 বার পর্যন্ত ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু রোগীদের প্লাটিলেট কমলে শরীরে লাল র্যাশ বাড়ে। এতে সরকারি গাইডলাইন মেনে চিকিৎসা নেওয়া ও শরীরে ফ্লুইডের ভারসাম্য ঠিক রাখতে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্লেটলেট যত বেশি কমতে থাকবে এই র্যাশের সংখ্যা তত বেশি বাড়তে থাকবে। চিকিৎসার যে বিভিন্ন ওষুধ, তার মধ্যে মূলত হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, এটা একটা ভাইটাল বিষয়। তো ফ্লুইড ম্যানেজমেন্ট সুনির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী, বয়স ভেদে, রোগীর সিভিয়ারিটি অনুযায়ী ন্যাশনাল গাইডলাইন অনুসরণ করে অ্যাপ্লাই করতে পারলে রোগী সুস্থ হয়ে যায়। ডেঙ্গু মোকাবেলায় সঠিক চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে ঢাকা কলেজে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও উদ্বেগের কথা শোনেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক নুরুল ইসলাম। শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাদের সব দাবি সংশ্লিষ্ট দফতরে পৌঁছে দেওয়া হবে। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের একাডেমিক ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগিরই প্রকাশ করা হবে সুস্পষ্ট রোড ম্যাপ। সমাধান দিচ্ছি না, উভয় পক্ষের কথা শুনে আমরা মন্ত্রণালয়ে যাব, কারণ আপনাদের নিয়োগ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যেহেতু আপনাদের বক্তব্য আমি সমাধান করতে পারবো না, আপনাদের বক্তব্য অটোমেটিক্যালি গভর্নমেন্টের নির্দিষ্ট দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে। দ্যাটস ওয়াই আপনি আপনার কথা বলুন। শিক্ষার্থী যারা কথা বলবে, তোমাদের দাবির কথাগুলো বলো, কোন জায়গায় কি আছে, সাথে সাথে তোমরা পরামর্শগুলো বলো যে এই দাবিটা এইভাবে আছে। এটা আইনের ব্যাখ্যা আমরা এখানে দিব না। এখন আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদেরকে আইনগত যারা ব্যাখ্যা প্রদান করেন, সরকারের সুনির্দিষ্ট যে সংস্থা রয়েছে, দপ্তর রয়েছে, সেখান থেকে আমরা ব্যাখ্যা নেব। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে মোট রাজস্ব আদায় হয়েছে 4,10,390 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 92,610 কোটি টাকা কম। যদিও এ সময়ে রাজস্ব আদায়ে আগের অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 10.65%। আমদানি ও রফতানি পর্যায়ে 1,11,623 কোটি এবং আয়কর ভ্রমণ খাতে 1,42,698 কোটি টাকা আয় হয়েছে। তবে সব ক্ষেত্রে বেশি ভ্যাট থেকে 1,56,069 কোটি টাকা আয় হয়েছে। অর্থবছরের শেষ মাস জুনে আয় এসেছে 49,757 কোটি টাকা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দফতর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামে 48 ঘন্টার হরতাল ও অবরোধ চলছে। বন্ধ রয়েছে ঢাকা খাগড়াছড়ি ও বারিয়ারহাট ফটিকছড়ি সড়কে যান চলাচল। সকাল থেকে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। নারায়ণহাট, দাঁতমারা ও বাগান বাজার সহ বেশ কিছু এলাকার দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে শিক্ষা প্রতিষ্ঠান, ফার্মেসি ও ক্লিনিক খোলা রয়েছে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দফতর সুবিধাজনক স্থানে না করে আগের মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করায় 22 জুলাই হরতাল ও অবরোধের ডাক দেওয়া হয়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয় ট্রলারের ইঞ্জিন। এরপর টানা 36 দিন বঙ্গোপসাগরে ভেসেছিলেন শ্রীলঙ্কান বাবা ছেলে। তারা জানান, বেঁচে থাকতে কাঁচা মাছই ছিল একমাত্র ভরসা। অবশেষে গভীর সাগরে ভাসমান অবস্থায় মহেশখালীর উপকূল থেকে তাদের জীবিত উদ্ধার করেন স্থানীয় জেলেরা। তাদের পরিচয় যাচাই করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
চারদিকে অতই সাগর, নেই খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভেসেছিলেন দুই শ্রীলঙ্কান জেলে। যখন বেঁচে ফেরার আশা প্রায় শেষ, ঠিক তখনই যেন ত্রাণকর্তা হয়ে হাজির হন মহেশখালীর কুতুবজমি ইউনিয়নের জেলে ও ট্রলার মালিক জিয়াউর রহমান। উদ্ধার হওয়া দুই জেলের দাবি, দীর্ঘ ৩৬ দিন সাগরে ভেসে থাকার সময় জীবন বাঁচাতে বাধ্য হয়ে শুধু কাঁচা মাছ খেয়ে কোনো মতে টিকেছিলেন তারা। উদ্ধার হওয়া দুই জেলেকে চিকিৎসা সহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাও করেন তিনি। শ্রীলঙ্কা হই ৩৬ মতো বাসি 1 মাস 100 দিন এটা বলে ইশারা তো অর্ধেক। পুলিশ জানায় উদ্ধার হওয়া দুই ব্যক্তি সম্পর্কে বাবা ছেলে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর দেবিনুয়ারার রুলাল হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। গত ১৯ জুন ডোন্ডা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান তারা। এরপর ইঞ্জিন বিকল হয়ে দিকভ্রান্ত অবস্থায় দীর্ঘদিন সাগরে ভেসেছিলেন বলে জানান তারা। শ্রীলঙ্কার মানুষ যাতে সুস্থ হয়ে এখান থেকে ওরা শ্রীলঙ্কা যাতে চলে যায়, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিলেট নগরীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন লেগুনা। রোড পারমিট কিংবা বৈধ কাগজপত্র ছাড়াই শত শত লেগুনা যাত্রী পরিবহন করছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল করে চলছে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা। অবৈধ স্ট্যান্ড, চাঁদাবাজি আর নজরদারির অভাবে নিয়ন্ত্রণহীন পরিবহন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীর জেল রোড থেকে উসমানী উদ্যান রাস্তার একাংশ দখল করে বছরের পর বছর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে লেগুনা। যাত্রী তোলার প্রতিযোগিতায় যানজট নিত্যদিনের সঙ্গী। নেই ট্যাক্স টোকেন, ফিটনেস কিংবা বৈধ রোড পারমিট। প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছে এসব যানবাহন। নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী তোলা, দ্রুতগতিতে চলা আর যত্রতত্র থামা সব মিলিয়েই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। গায়ের জুড়ে ওইটা একজন ড্রাইভার বললো আমরা গরিব যাইমু কসুরি সুট্টান পারবো। ছোট ছোট বাচ্চা এগুলা বয়স হয় না, এটারে লাইসেন্স কেটা দেয়। নগরীতে লেগুনা সবচেয়ে বেশি চলাচল করে বন্দরবাজার থেকে টিলাগড় হয়ে জৈন্তাপুর, নগরীর কোর্ট পয়েন্ট থেকে মদিনা মার্কেট হয়ে গোবিন্দগঞ্জ, জেল রুট পয়েন্ট থেকে উসমানী উদ্যান পর্যন্ত রাস্তার একটা অংশ দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। সেখানে রশিদ ছাপিয়ে প্রতিটি লেগুনা থেকে নেওয়া হয় চাঁদা। সময়ের অনুসন্ধানে উঠে আসে নগরীর কোর্ট পয়েন্ট, জেল রুট, বটেশ্বর বাজার, পীরের বাজার, টিলাগড় পয়েন্টে গাড়ি পার্কিং নিষিদ্ধ করে চলছে এই রমরমা চাঁদাবাজি। অথচ তামাবিল শাখা কমিটি থেকে কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানছে না চালক ও শ্রমিকরা। যদি এগুলাকে এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আরো ভয়াবহ অবস্থা সিলেটবাসীর জন্য অপেক্ষা করছে। নিরাপদ সড়ক চাই এর তথ্য বলছে গত 2 বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 739 জন। বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই বাড়ছে দুর্ঘটনা। শ্রমিকগুলো টেকা দিয়ে আমরা স্থায়ীভাবে লিজ আনি, শ্রমিকগুলো আরাম লিজ দিলে আমরা শ্রমিকেরও উপকার হইব এবং রাস্তারও যানজট বা নিরসনের লাগে সুবিধা। বিআরটিএ ও ট্রাফিক পুলিশ বলছে নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-3 বছর যাবৎ সে ফিটনেস বা ট্যাক্স টোকেন আপডেট করছে না, সেক্ষেত্রে আমরা এই গাড়িগুলোকে ডাম্পিংয়ে দিচ্ছি। 18 বছরের নিচে হলে তো সে ড্রাইভিং লাইসেন্স পাবে না, সেই ক্ষেত্রে তার কিন্তু গাড়ি চালানোর এখতিয়ার নেই। তো আমরা সেই ব্যাপারগুলো আমরা নজরদারিতে রেখেছি। বিআরটিএ তথ্য বলছে সিলেট নগরীতে বৈধভাবে নিবন্ধিত লেগুনার সংখ্যা 2104টি। দিনের পর দিন এভাবেই সড়ক দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। তবে প্রশ্ন থেকেই যায়, কোথায় নজরদারি? নগরবাসী বলছে দ্রুত পদক্ষেপ নিলে কমতে পারে জনভোগান্তি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সিটির তকমা শুধুমাত্র কাগজে কলমে, করের বোঝা বাড়লেও নাগরিক সেবা এখনো অধরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 12টি ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের। তবে আগামী 6 মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা, আশ্বাস সিটি প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
ময়মনসিংহ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ছালাকান্দা এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তা এটি। কাগজে কলমে বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের জনপদ হলেও দেখে বোঝার উপায় নেই এটি শহর নাকি কোনো অবহেলিত প্রত্যন্ত গ্রাম। একই চিত্র নগরের ২৯, ৩১, ৩২ নম্বর ওয়ার্ড সহ সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলোর। বহু সড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি, কোথাও ড্রেন নির্মাণের কাজ অসমাপ্ত, কোথাও রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। নামে সিটি কর্পোরেশন কিন্তু কামে না ভাই, ট্যাক্স বাড়ছে কিন্তু আমাদের উন্নয়ন হইতেছে না, ময়লা আবর্জনা কেউ নেয় না। শত বছরের প্রাচীন ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন গঠনের ৮ বছর পেরিয়ে গেলেও বর্ধিত ১২টি ওয়ার্ডের অনেক এলাকায় নাগরিক সেবার দৃশ্যমান উন্নতি হয়নি। নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধ করলেও ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা, সড়কবাতির অভাব ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। ট্যাক্স সরকারকে ঠিকই দেওয়া হয় কিন্তু এই ট্যাক্সের আমরা সুফল পাই না কখনোই। সিটি কর্পোরেশন আছি না এই নাঙ্গুলিয়া সর আছি না কোন এলাকাতে আছি এটা বলা মুশকিল। তবে আশার বাণী শোনালেন নগর প্রশাসক, বলেন আগামী ৬ মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা। আমরা আশা করি আগামী শীতের পরে আগামী শীতকালে আপনার বর্ধিত এলাকার চেহারা বদলে যাবে আর নতুনটার চেহারা আরও সুন্দর হবে। ২০১৮ সালে সাবেক পৌরসভার ২১টি ওয়ার্ডের সঙ্গে ১২টি নতুন ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য মতে বর্তমানে ২২ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড মিলিয়ে বর্ধিত এলাকায় প্রায় ৪৭৬ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ২২১ কিলোমিটার পাকা হলেও ২৫৫ কিলোমিটার এখনও কাঁচা। কেবল কাগজি তকমা নয়, ট্যাক্সের সমান্তরালে টেকসই নাগরিক সুবিধা নিশ্চিত হোক এমনটাই চাওয়া ইউনিয়ন পরিষদ থেকে সিটিতে যুক্ত হওয়া লাখো বাসিন্দার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর, বিজেপি সরকারের সময় শেষ হয়ে এসেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মোদী সরকার এবং আরএসএস ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে কর্মসূচি স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। তীব্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ যোশী। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দায়িত্বের জন্য আমার উপর ভরসা করেছেন। তার প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি তার প্রতি কৃতজ্ঞ। টানা ৩৭ দিনের আন্দোলনের পর শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ আন্দোলনে শিক্ষার্থী ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান ১২ বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই ককরোচ জনতা পার্টির নেতাদের। সিজেপির লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে বিজেপি সরকারকে সরানোর সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। আসুন আমরা এই শাসক গোষ্ঠীকে উৎখাত করি, যে শাসক গোষ্ঠী ভারতকে আক্রমণ করছে, সংবিধান এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলা ছিল রাজনৈতিক বিষয়। সব ক্রিকেটাররা অপেক্ষায় ছিলেন মেগা আসরের। শ্রীলঙ্কান মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে এখন তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন করে একটি কাঠামোতে আসতে যাচ্ছে বলেও জানান মিরাজ। সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে গেল অন্তর্বর্তী সরকার ক্রিকেটারদের স্বপ্নের বলি দিয়ে সিদ্ধান্ত নেয় গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করলেও পরবর্তীতে মুখ খোলেন ক্রিকেটাররা। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
একজন ক্রিকেটারের ক্যারিয়ার লালিত স্বপ্ন বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটার ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে। খেলতে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অনেকে, যে ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে কালো অধ্যায় হয়ে। এলপিএল খেলতে গিয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো ধরনের সমস্যা ছিল না। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলার। অনেকে ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন, তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা একেবারে রাজনৈতিক ব্যাপার ছিল। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য দুই দেশের সম্পর্কে উন্নতি এনেছেন। এবছরই ঢাকায় আসবে ভারত। কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মুহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে নতুন কাঠামো পাচ্ছে ঘরোয়া ক্রিকেট, যার প্রশংসা করলেন মিরাজ। তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন এই সভাপতি, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি। তামিম ইকবালের ক্রিকেটার ফার্স্ট নীতিরও প্রশংসা করেন মিরাজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শঙ্কায় সত্যি হলো, ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারছেন না নাহিদ রানা। প্রথম টেস্টে থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শরীফুল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবেরও শীঘ্রই মাঠে ফেরার সম্ভাবনা নেই। ছোটবেলায় সোনার ডিম পাড়া হাঁসের গল্প পড়ে সবাই, তবে মনে রাখতে পারে কয়জন? নাহিদ রানাকে নিয়েও একই ভুল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ 23 বছরের অপেক্ষা শেষে আরাধ্যের অস্ট্রেলিয়া সফর সাদা পোশাকে টাইগারদের যোগ্যতা প্রমাণের বড় মঞ্চ। অথচ এই সিরিজে যে হতে পারতেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, সেই পেসারই ইনজুরিতে। জিম্বাবুয়ে সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব চাপাই এক্সপ্রেসকে ছিটকে দিল। 40 দিনের ব্যবধানে লিস্ট এ, ওয়ানডে আর টি-20 মিলিয়ে নাহিদ রানা বল করেছেন 60 ওভারেরও বেশি। নিজেদের প্রিমিয়াম ফাস্ট বোলারের এমন অতিমাত্রায় ব্যবহার ক্ষতিটাই করল। শনিবার আনুষ্ঠানিকভাবে এমন খবর নিশ্চিত করেছে বিসিবি। গ্রেড 2 ইনজুরি সারতে লাগবে অন্তত 1 মাস। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফেরার জন্য দরকার আরও 2 থেকে 4 সপ্তাহ। শুধু নাহিদ রানা নয়, সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না লিটন দাস আর শরীফুল ইসলামকে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অনুশীলনে ফেরার জন্য অপেক্ষা করতে হবে এলকেডির। 13ই আগস্ট তার ফিটনেস টেস্ট। সে পরীক্ষায় উতরালে দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা লিটনকে ঘিরে। শরীফুল আছেন পুনর্বাসন প্রক্রিয়াতেই। 29 জুলাই থেকে বোলিং অনুশীলন শুরু করতে পারবেন। তার ফিটনেস টেস্ট আগামী 12ই আগস্ট। আনুষ্ঠানিকভাবে না হলেও 13 তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্টে তার না থাকার সম্ভাবনাই বেশি। একই বিবৃতিতে মোস্তাফিজুর রহমান আর তানজিম সাকিবের ইনজুরি আপডেট দিয়েছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে ফিটনেস টেস্ট কাটার মাস্টারের। মাঠে ফেরা হচ্ছে না 18ই আগস্টের আগে। আর সাকিব চলতি বছরে মাঠে ফিরতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। অবশ্য আপাতত সাদা বলের ফরম্যাটে গুরুত্বপূর্ণ সিরিজ না থাকায় এ দুজনের ইনজুরি ঠিক ততটা চিন্তার নয়। তবে 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে দলের সেরা পেসারের অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব প্রমাণ করেছে বেশ ভালোভাবেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় মোহাম্মদ শাহাবুদ্দিন। আমলে নেয়ার মতো অভিযোগ দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা নয়। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ আপনাকে। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।